দর্শক, ব্রিফিং এর আগে আমরা যে প্রতিবেদনটি দেখছিলাম সেখানে দুর্বল 5টি ব্যাংক একীভূত করার কথা বলা হয়েছে এবং একীভূত করার পর যে শেয়ার সেখানে শূন্য ঘোষণা করা হয়েছে। যারা সেসবে বিনিয়োগ করেছেন তারা সেসব নিয়ে আন্দোলন করছেন। এই বিষয়টি আসলে কতটা যৌক্তিক, এই আন্দোলন করাটা কতটা যৌক্তিক এবং সরকারের আসলে এখানে কি করা যেতে পারে, এই বিষয়টি নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলতে চাই। আমাদের সাথে অনলাইনে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের অতিথি জনাব ফারুক আহমেদ সিদ্দিক। তিনি সাবেক চেয়ারম্যান বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের। জনাব ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই আমাদের প্রতিবেদনটি দেখছিলেন বাণিজ্য উপদেষ্টার ব্রিফিং এর আগে। তো 5টি ব্যাংকের যে শেয়ারগুলো নিয়ে বেশ শোরগোল তৈরি হচ্ছে চারপাশে, আপনার ব্যক্তিগত অভিমত কি বলে আসলে যে এই অভিজ্ঞতাটা কেমন আমাদের জন্য? দেখেন, যে 5টি ব্যাংক একীভূত হচ্ছে, এদের যদি আপনি অভিহিত নেট অ্যাসেট ভ্যালু দেখেন তাহলে এটা নেগেটিভ। একটা জিনিস মনে রাখতে হবে যে ব্যাংকে যারা শেয়ার ক্রয় করেছেন তারা এবং যারা ডিপোজিট রেখেছেন এরা কিন্তু ডিস্টিংক্ট দুইটা। যারা ডিপোজিট রেখেছেন তারা সেই ডিপোজিটটা ফেরত পাবে, কিন্তু যারা শেয়ার কিনেছেন তারা ব্যাংকের মালিকানা গ্রহণ করেছে। সুতরাং ব্যাংকের প্রফিট হলে তারা লাভ পাবে, আর ব্যাংক যদি লস করে তাদের লস হবে। এখন আমরা দেখছি যে বর্তমান যে লেটেস্ট এনএভি ক্যালকুলেশন করা হয়েছে তাতে দেখা যায় যে 10 টাকা ফেস ভ্যালু একটা শেয়ারের বর্তমান এনএভি ঋণাত্মক 300 টাকা পর্যন্ত। সেক্ষেত্রে এই একটা শেয়ারের দাম কিছুই নাই, জিরো। তো এটা তো আইনত যে কোনো আইনে পরামর্শ গেলে বা আইন প্রয়োগ করলে দেখা যাবে যে যারা বিনিয়োগ করেছেন তাদের কিছু করার নাই, এটা ঋণাত্মক হয়ে গেছে এবং ইনভেস্টমেন্ট তাদের এখন লস করে ট্রিট হবে। জনাব ফারুক, দ্বিতীয় আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, এই ব্যাংকগুলোতে যারা ভুক্তভোগী, যারা শেয়ারে টাকা বিনিয়োগ করেছেন, তারা তাদের টাকা এখন ফেরত চাচ্ছেন, তাদের চাওয়াটা এখানে কতটা যৌক্তিক আইন অনুযায়ী? এবং যারা শেয়ারে টাকা বিনিয়োগ করার পরও শূন্য হাতে ফিরছে, সরকারের আসলে এই জায়গায় কোনো কিছু করার আছে কিনা? যাদের আইনের দৃষ্টিতে কিছু করার নাই তারা কিছুই পাবে না আইনের দৃষ্টিতে। তবে এখানে তাদের একটা ব্যাপার আছে, যুক্তি আছে, যে আপনি যদি এই ব্যাংকগুলোর 2023 ডিসেম্বর এন্ডিং এর স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট দেখেন, সেখানে দেখা যাবে যে খুব একটা ভালো চিত্র ব্যাংকগুলো, এবং এই চিত্র, এই স্টেটমেন্টটা তো বাংলাদেশ ব্যাংকের কনসেপ্ট নিয়েই প্রকাশ করা হয়েছে। তার মানে বাংলাদেশ ব্যাংক হ্যাজ টু ওন দিস। এবং এই চিত্রটা দেখে যদি বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করেছেন তাদের একটা পয়েন্ট থেকে যায় যে আমরা তো তোমাদেরই স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট থেকে আমরা বিনিয়োগ করেছি। এখন সেটা যদি লুটপাট হয়ে যেয়ে থাকে আগেই এবং ভুল অ্যাকাউন্ট দেখানো হয়েছে, দায়ের কেই নেই, এই দায়টা তো কাউকে নিতে হবে। আর বর্তমান যারা বাংলাদেশ ব্যাংকে আছেন তাদের যার পূর্বসূরি, যারা আগে ছিলেন, তারা এই জন্য মূলত দায়ী। হয় তারা স্বেচ্ছাকৃত অবৈধ করেছেন অথবা করতে বাধ্য হয়েছে কোনো চাপে। যেই হোক না কেন, ওই সময় যারা বিনিয়োগ করেছেন তারপরেও কিন্তু এই 5টা ব্যাংকের যে প্রকৃতপক্ষে কিছুই নাই, লুটপাট হয়ে গেছে, এই তথ্যটাও কিন্তু আমাদের বহুদিন থেকে জানা, এবং বাংলাদেশ ব্যাংকও বহুদিন আগে থেকে বলছে যে এদের কিছু নাই। তারপরেও তারা শেয়ার বিক্রি না করে আরো বিনিয়োগ করছে কেন? এবং সেই বিনিয়োগের দায়িত্ব কেউ নেবে বলে আমার মনে হয় না। এখানে যদি তারা টাকা দাবি করে, কার কাছে দাবি করছে? ওই ব্যাংকগুলোর কিছুই নাই, তারা তাদের আমানতকারী টাকাও দিতে পারছে না। শুধুমাত্র ইন্স্যুরেন্স কভারে যে 2 লক্ষ টাকা আছে সেইটুকু তারা দিতে পারছে, নিচ থেকে তাদের কোনো তহবিল নাই, আমানতকারীকেও দিতে পারছে না। সুতরাং যদি বিনিয়োগকারীরা, শেয়ার বাজারে বিনিয়োগকারীরা টাকা দাবি করে, এ টাকাটা কে দেবে? সরকার যদি দেয় তাহলে এটা ট্যাক্স পেয়ার্স পায়। এটা তো ট্যাক্স পেয়ারদের তো অন্যায় করা হবে তাদের টাকা এভাবে বিনিয়োগ করা। এবং এখানেই শেষ কথা না, এই ধরনের ব্যাংক ভবিষ্যতে আরো ডিসকভার করা হতে পারে, যেখানে একই পরিস্থিতি। আবার যেগুলো নন ব্যাংকিং ইনস্টিটিউশন আছে, এনবিএফআই, সেইগুলোরও অনেকগুলোর অবস্থা বেশ খারাপ, সেগুলো এই অবস্থা হতে পারে। এই সব দায়িত্ব যদি সরকার নেয় তাহলে এটা তো যারা ট্যাক্স পেয়ার তাদের উপর একটা বিরাট বোঝা হয়ে দাঁড়াবে। এবং এই সবকিছু বিবেচনা করেই সরকারকে এ ব্যাপারে একটা সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তবে যেটা বলেছি, আইনগতভাবে যারা শেয়ারে বিনিয়োগ করেছে
তাদের প্রাপ্য কিছু নয়। জনাব ফারুক, শেয়ার বাজার নিয়ে এই যে অস্বস্তিকর অবস্থা, কোনো সময় শেয়ার টাকা চলে যাচ্ছে, সূচক কমে যাচ্ছে, লেনদেনের পরিমাণ কমে যাচ্ছে, যেটাই ঘটুক না কেন শেয়ার বাজার নিয়ে কিছু হলেই বিনিয়োগকারীরা রাস্তা নেমে আসেন, আন্দোলন করেন। আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, পৃথিবীর আর কোথাও কিন্তু এমনটা হয় না। বাংলাদেশে এমনটা হওয়ার কারণটা কি? কারণটা আমার মনে হয় একটা অনভিজ্ঞতা, এবং এখানে ছোট ছোট বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করে খুব বেশি, ইনস্টিটিউশনাল বিনিয়োগকারী খুব কম। এবং অনেকে বলে কি করে, তোমার প্রফেসর কি, আমি শেয়ারের ব্যবসা করি। এই যে প্রবণতা কিনি বেচি, এনাদের অল্প কিছু ঘটনা হলেই তারা একটা আন্দোলন শুরু করে, যদিও তারা জানে কোনোদিনই এসব আন্দোলন করে কোনো লাভ হয়নি। 1996 সালে বিশাল লস হয়েছে, আন্দোলন করে কোনো লাভ হয়নি। 2010 সালে এত বড় লস হয়েছে যে অনেকে আত্মহত্যা করেছে, কিন্তু আন্দোলন করে কিন্তু কোনো অর্থ কেউ পায়নি। সুতরাং আমাদের বিনিয়োগকারীকে ক্রমাগত ম্যাচিউর হতে হবে, পরিপক্ক হতে হবে, এবং বুঝতে হবে যে শেয়ার বাজারে একটা রিস্কি মার্কেট, এখানে প্রফিটও হতে পারে, লসও হতে পারে, এবং লস হলে আন্দোলন করে কিছু আদায় করা যাবে, এটা একটা ভুল ধারণা। জনাব ফারুক আহমেদ সিদ্দিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান জনাব ফারুক আহমেদ সিদ্দিকের সাথে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি, জেবিএস হোল্ডিংস লিমিটেড।